ময়মনসিংহে বিষমুক্ত ফসল উৎপাদনে চালু হয়েছে কৃষি হাসপাতাল। উৎপাদন করা হবে বালাই সহনশীল বীজ। কাঙ্ক্ষিত দাম না পেয়ে ক্ষতির মুখে পটুয়াখালীর পান চাষিরা। সরকারি সহযোগিতা পেলে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। এবং কুষ্টিয়ার মরিচের সঙ্গে চাষ হচ্ছে মাচা ছাড়া লাউ। 2 মাসে 4 লাখ টাকা আয় কৃষকের। চাষে উদ্বুদ্ধ অন্যরাও। আমন্ত্রণ দেশ কৃষি সংবাদে, দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। ময়মনসিংহের তারাকান্দার সাধুপাড়া গ্রামে বিষমুক্ত ফসল উৎপাদনে চালু হয়েছে কৃষি হাসপাতাল, যেখানে কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব বালাইনাশক ব্যবহারে উদ্বুদ্ধ করা হবে সবাইকে। উৎপাদন করা হবে বালাই সহনশীল বীজ। গেল শুক্রবার গ্রামের জন উন্নয়ন কেন্দ্রকে ফসলের হাসপাতাল হিসেবে ঘোষণা করে কৃষকরা। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। 2009 সালে জেলার তারাকান্দা উপজেলার সাধুপাড়া গ্রামে কৃষকের উন্নয়নে গঠিত হয় সাধুপাড়া কৃষক সংগঠন। গ্রামবাসীর সহায়তায় কৃষক আব্দুল হেকিমের দেওয়া 3 শতক জমিতে প্রান্তিক মানুষের জন্য কেন্দ্রটির নাম দেওয়া হয় জন উন্নয়ন কেন্দ্র। গেল শুক্রবার নানা আয়োজনে কৃষকরা মৃত্তিকা দিবস পালন করে। সেখানে গ্রামের প্রত্যেক কৃষক যেন কীটনাশকের ব্যবহার কমিয়ে আনে সে লক্ষ্যে বের করে শোভাযাত্রাও। শাকসবজিতে এখন আগে তো বৃষ্টি দেওয়া হইতো, এখন আমরা মোটামুটি বীজ দেই না, বীজ না দেয়া এই জৈব বালাইনাশক দেয়া এই দিদি আমরা আর কি করতে থাকলে আমরা নিজেরাও খাই, আবার কিছু বাজারে টাজারে বিক্রি করি। রাসায়নিক সার কিভাবে ব্যবহার বন্ধ করা যায় এর বিকল্প হিসাবে আমরা জৈব সারের বৃদ্ধি বাড়াতে চাই। জৈব সারের উৎপাদনটা বাড়ানোর ফলে আপনি বিষমুক্ত আমরা থাকতে পারবো, নিজেরা শাকসবজি বিষমুক্ত ফসল উৎপাদন করে আমরা নিজেরা সুস্থ থাকবো। গ্রামের কৃষকদেরকে জৈব বালাইনাশক ব্যবহার করার পরামর্শ দেন সাধুপাড়া কৃষক সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল বারী। 3 মাস আগে হর্টিকালচার থেকে জৈব বালাইনাশক তৈরির 3 দিনের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। নিম পাতা আছে, যা তামাক পাতা আছে এবং বিষকাটালি আছে, বাইট পাতা আছে, এগুলো আমরা সংরক্ষণ করে আমরা এদিক দিয়ে গুঁড়া করিয়া পাউডার করিয়া আমরা সারা দিন বা সারা রাত ভিজায়া আবার আমরা সুন্দর করে সুতি টেনা দিয়ে আমরা চাকিয়া আমরা যে কোনো ফসলে ধান শাকসবজি আমরা ডিমাতে ব্যবহার করি। সাধুপাড়া গ্রামের ভেতর দিয়ে চলা সড়কটির দুপাশে অন্তত 50টি জাম গাছ লাগানো হয়েছে। এর উদ্দেশ্য পাখিরা বাসা বাঁধার পাশাপাশি ফসলের ক্ষতিকর পোকা দমন করা। এতে সহায়তা করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ। বিভিন্ন ধরনের পাখি জাম গাছে বসে এবং এই পাখিগুলি আমাদের কৃষকের জন্য মানে অনেক উপকার করে। যেমন কৃষক ক্ষেত্রে আপনার ধান ক্ষেত্রে বিভিন্ন পোকামাকড় বয়, এই পোকামাকড় গুলো কিন্তু পাখিগুলি খেয়ে ফেলে। কীটনাশকের ব্যবহার যখন কমবে তখন মাটিতে যে অণুজীব আছে, মাটির যে জৈব উপাদানগুলো আছে সেইগুলো টিকে থাকবে। মাটির স্বাস্থ্য ভালো থাকলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। জাতির সুস্বাস্থ্য নিশ্চিতে কীটনাশক মুক্ত ফসল উৎপাদনে সবার সহযোগিতা চেয়েছেন এই কৃষি উদ্যোক্তারা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। পানের কাঙ্ক্ষিত দাম না পেয়ে ক্ষতির মুখে পটুয়াখালীর পান চাষিরা। ধার দেনা করে পান চাষ করে এখন মাথায় হাত তাদের। সংশ্লিষ্টরা বলছেন সরকারি সহযোগিতা পেলে ঘুরে দাঁড়াবে পান শিল্প। যদিও রপ্তানির পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করার কথা জানায় কৃষি বিভাগ। সহকর্মী সাইদ ইব্রাহিমের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। পটুয়াখালীতে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান সর্বত্রই পানের বিশেষ কদর রয়েছে। বহুকাল ধরে জেলার উপকূলীয় এলাকায় ব্যাপক পান চাষ করে আসছেন চাষিরা। তবে কালের বিবর্তন আর জলবায়ু পরিবর্তনের কারণে পান চাষে তেমন লাভ না থাকায় পান চাষিরা ঝুঁকছেন অন্য পেশায়। এবছর পটুয়াখালীতে প্রায় 700 হেক্টর জমিতে হয়েছে পানের চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বাম্পার, কিন্তু ভালো ফলনের আনন্দ ম্লান করে দিয়েছে বাজার দর। চাষিদের অভিযোগ, সার কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বেড়েছে কয়েক গুণ, অথচ বাজারে পানের দাম নেমেছে তলানিতে। কাঠির দাম অনেক বেশি। আগে বাঁশের চারা দিয়ে আমরা বর বানাইতাম, এখন ওই পানের কাজ করার জন্য যেগুলা বাঁশের চারা, ওগুলোর দাম অত্যাধিক মূল্য বাঁশের চারায়। এই জন্য আমরা পাট করে দিই এখন, মানে গাইগুলো দিয়ে আমরা রাখতে পারতেছি না। পানের দাম যদি না বাড়ে তাহলে আমরা চলতে পারি না।
পরের অবস্থা খুবই খারাপ। খৈর যেমন খৈর সার এগুলো কিনতে অনেক আর কি আগে দাম কম ছিল, এখন একটু বেশি। আগে সার খৈর কিনতাম 20 টাকা 30 টাকা, এখন 60 টাকা কেনা লাগে। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রণোদনা বা আর্থিক সহায়তা দেয়া হয় না, তবে ভবিষ্যতে এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য সচেষ্ট থাকার কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পানের বিষয়ে সরকারের কোনো ধরনের প্রণোদনা বা আর্থিক সহায়তা এই রকম কোনো সহযোগিতা আমাদের সরকারের পক্ষ থেকে নেই, আমাদের বিভাগীয় থেকেও দেওয়া হয় না। সরকারি সহায়তা ও সার্বিক সহযোগিতা করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এমনটাই প্রত্যাশা পান চাষিদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাথী ফসল হিসেবে মরিচের সঙ্গে মাচা ছাড়া লাউ চাষ করে বাজিমাত করেছেন কুষ্টিয়ার কৃষক শাহিন হোসেন। মাত্র 60,000 টাকা ব্যয় করে 2 মাসে আয় করেছেন প্রায় 4 লাখ টাকা। লাভজনক হওয়ায় আগ্রহী হচ্ছেন অন্যান্য কৃষকও। কৃষি কর্মকর্তারা বলছেন এই পদ্ধতিতে চাষাবাদে একদিকে যেমন পূরণ হবে দেশের সবজির চাহিদা, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কৃষক শাহিন হোসেন চলতি মৌসুমে মাত্র 66% জমিতে সাথী ফসল হিসেবে করেছেন মরিচ ও মাচা ছাড়া লাউয়ের চাষ। মাত্র 60,000 টাকা খরচ করে 2 মাসে এ পদ্ধতিতে চাষ করে আয় করেছেন প্রায় 4 লাখ টাকা। এখনো তার ক্ষেতে রয়েছে 2000-এরও বেশি ছোট বড় লাউ, যা তাকে আর্থিকভাবে করেছে স্বাবলম্বী। যখন আমরা মাচায় লাউ চাষ করি, গাছ মারা গেলে ওখান থেকে ফাঁকা হয়ে যায়, কিন্তু এখানে মাচা গাছ মারা গেলেও গাছ ফাঁকা হয় না, কারণ হচ্ছে এখান থেকে যে ডুগা, এই যে ডুগা দেখছেন, এখান থেকে সব লতা লতায় শিকড় নিচে মাটির সঙ্গে। কৃষক শাহিনের সাফল্য দেখে এ চাষে আগ্রহী হচ্ছেন জেলার অন্যান্য কৃষকও। তাদের মতে এ পদ্ধতিতে চাষাবাদ করে কম খরচে বেশি লাভ পাচ্ছেন তারা। মরিচ, পেঁয়াজ, অনেক সবজি ফসল আমরা তৈরি করি, তবে ওর খুব ফসল এবার লাভজনক হয়ে আছে। মরিচে, আপনার লাউয়ে খরচ কম, আমি ফসল দিচ্ছে ভালো, লাভজনক বেশি আমার। নতুন পদ্ধতিতে কৃষক শাহিনের এমন চাষাবাদ সাড়া ফেলেছে জেলা জুড়ে। ক্ষেতটি পরিদর্শনও করেছেন কৃষি কর্মকর্তারা। আমাদের যে কৃষক শাহিন আছেন, উনি একজন উদ্যোক্তাই বলবো, কারণ উনি যে উদ্ভাবনটা করছেন, যে প্রযুক্তিটা, সেটা আমরা কৃষকের মাঝে ছড়াই দেওয়ার চেষ্টা করছি এবং কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে। আশেপাশে কৃষক, আমরা আশা করছি এই প্রযুক্তিটা আরো সম্প্রসারণ হবে। এই ধরনের প্রযুক্তি প্রয়োগ করে এই ধরনের সাথী ফসলের আবাদ করবেন এবং উচ্চ মূল্য ফসলের ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা চমৎকার প্রযুক্তি হতে পারে। সাথী ফসল চাষাবাদে কৃষকদের আগ্রহ বাড়াতে সব ধরনের সহযোগিতার কথাও জানান কৃষি কর্মকর্তারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। শেরপুরের শীতকালীন সবজি মৌসুমে বাঁধাকপি ও ফুলকপির বাম্পার ফলন হয়েছে। সন্তোষজনক দাম পাওয়ায় লোকসান কাটিয়ে কৃষকরা এবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম। তারিকুল, এই বিষয়ে কি বলছে কৃষি বিভাগ, বিস্তারিত জানাবেন। হ্যাঁ ন্যান্সি, শেরপুর কিন্তু কৃষি সমৃদ্ধ একটি এলাকা। শেরপুরের কিন্তু প্রধান অর্থকরী ফসল কিন্তু ধান এবং তার পরবর্তী অবস্থানে রয়েছে কিন্তু সবজি। এবার কিন্তু ফুলকপি এবং বাঁধাকপির কিন্তু বাম্পার ফলন হয়েছে। কৃষকরা কিন্তু এবার অনেক খুশি, কারণ গত বছর কৃষকরা বাঁধাকপি এবং ফুলকপি চাষ করে যে ক্ষতির সম্মুখীন হয়েছিল, ভালো দাম পায় নাই। এবার কিন্তু তারা ভালো দাম পাওয়াতে তারা কিন্তু অনেক খুশি। এবার শেরপুর জেলায় ফুলকপির আবাদ হয়েছে 746 হেক্টর এবং বাঁধাকপির আবাদ হয়েছে 266 হেক্টর। এতে সারা জেলায় প্রায় 1012 হেক্টর জায়গায় কিন্তু ফুলকপি এবং বাঁধাকপির আবাদ হয়েছে। তবে শেরপুরের সবচেয়ে যে বড় চরাঞ্চল রয়েছে 6টি ইউনিয়ন, চর পক্ষিমারি, চর মুচারিয়া, কামারচর সহ যে এলাকাগুলো রয়েছে, এলাকাগুলো থেকে এবার কিন্তু বাম্পার ফলন হয়েছে। প্রথম দিকে কিন্তু মানে আগাম সবজি করাতে কিন্তু তারা ভালো দামও পেয়েছে। আমার সাথে এই মুহূর্তে রয়েছে শ্রীবুদ্ধি উপজেলা কৃষি কর্মকর্তা। আমি এখন রয়েছি শ্রীবুদ্ধির একটি বাঁধাকপির ক্ষেতে। আমরা একটু কৃষি কর্মকর্তার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে কৃষকরা এবার আসলে কিভাবে এই যে ফলন যে তারা করলো। আসলে আমরা কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা বলছে এবার আসলে তেমন কোনো হয়নি, মানে রোগ ব্যাধির আক্রমণ হয়নি। এরপরও কৃষি বিভাগ থেকে আপনারা কি ধরনের সহযোগিতা কৃষকদের করছেন? জি ধন্যবাদ। এবার শ্রীবুদ্ধিতে প্রায় 70 হেক্টর জমিতে ফুলকপি চাষাবাদ হয়েছে। এবার আবহাওয়া ভালো থাকার কারণে ফলন ভালো হয়েছে এবং বাজারে দাম থাকার কারণে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। আমরা কৃষি অফিসের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সব সময় পরামর্শ প্রদান করে যাচ্ছে।
ন্যান্সি, আপনি শুনছিলেন কৃষি কর্মকর্তা কিন্তু বলছে তারা কিন্তু মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কিন্তু প্রতিনিয়ত আসছেন, খোঁজখবর নিচ্ছেন এবং কৃষি পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমরা কৃষকদের সাথে কথা বলছি, কৃষকরা কিন্তু এবার অনেক খুশি, কারণ তারা এবার ভালো দাম পেয়েছে। ন্যান্সি, এই ছিল শেরপুর থেকে ফুলকপি এবং বাঁধাকপির যে চাষের সর্বশেষ চিত্র। তারিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারিকুল ইসলাম। মাদারীপুরে পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি ও উন্নত প্রযুক্তির মাধ্যমে চাষিদের পাট ও পাট বীজ উৎপাদনে উদ্বুদ্ধকরণে চাষি সমাবেশ হয়েছে। মঙ্গলবার মাদারীপুর সরকারি সমন্বিত অফিস ভবনের হল রুমে এই সমাবেশ হয়। জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাট অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক কামাল হোসেন। এ সময় বক্তারা পাটের ব্যবহার বাড়াতে সবাইকে উদ্বুদ্ধ করেন। মুন্সিগঞ্জে জলবায়ু পরিবর্তন, ফসল উৎপাদন এবং বাজার ব্যবস্থাপনার সাথে যুক্ত বিভিন্ন দপ্তর ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ হয়েছে। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই আয়োজন হয়। এ সময় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, আধুনিক কৃষি প্রযুক্তি এবং বাজার ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ধান কাটা মৌসুমে ভোলায় চলছে নবান্ন উৎসব। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, নবান্ন উৎসবে কি কি আয়োজন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, এই যে উৎসবমুখর পরিবেশে কিন্তু আজকে ধান কাটা এবং নবান্ন উৎসব এর আয়োজন করা হয়েছে। এটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলা সদরের আয়োজনে করা হয়েছে। আমি রয়েছি ভোলা সদরের আলীনগর পয়েন্টে। এখানে আপনি আসলে দেখতে পাচ্ছেন যে অল্প কিছুক্ষণ পরেই কিন্তু এই অনুষ্ঠানটি কিন্তু শুরু হবে এবং কৃষকদের মাঝেও বলা যায় যে অনেকটাই আনন্দ বিরাজ করছে। কেননা এবছর তারা বলছিলেন যে তাদের আমন ধানের আবাদ যারা করেছেন তাদের ফলন অনেকটাই ভালো হয়েছে এবং বাজার দম এই পর্যন্ত বলা যায় যে অনেকটাই সন্তুষ্ট। আমরা একটু উপজেলা কৃষি অফিসারের সাথে কথা বলবো, জানতে চাইবো এই যে নবান্ন উৎসব যে আপনারা আয়োজন করেছেন, আসলে এটার লক্ষ্য উদ্দেশ্য কি? হ্যাঁ, আমাদের আমন ধানের ফলন খুব ভালো হওয়াতে ধান কাটা নবান্ন উৎসব 1432 পালন করতেছি, যাতে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী অসাম্প্রদায়িক ও মাটির সাথে বন্ধনযুক্ত হৈমন্তিক পিঠা উৎসবটা হারিয়ে না যায়। কৃষকদের ধান কাটা, ধানের ফলন বৃদ্ধি পাওয়া এবং এই উৎসবকে উজ্জীবিত রাখার জন্য, উৎসাহ উদ্দীপনার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে কৃষকদের মধ্যে ছড়িয়ে যাবে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন ন্যান্সি, আসলে গ্রাম বাংলার যে ঐতিহ্য পিঠা পুলির যে উৎসব, সেটিও আসলে পুনরুদ্ধারের লক্ষ্যে এগুলো আয়োজন করা হয়েছে এবং একই সাথে যারা কৃষকরা ধান আবাদে আরও বেশি উৎসাহ খুঁজে পায়, এসব লক্ষ্যকে সামনে রেখে কিন্তু এই আয়োজন করা হয়েছে এবং কৃষি বিভাগ মনে করছে এই ধরনের আয়োজনের মধ্যে দিয়ে আগামীতে কৃষকরা আরও বেশি ধান আবাদে উৎসাহিত হবেন এবং আবাদ যে পরিমাণ সেটি আরো বেড়বে। আপনাকে যদি আরেকটু তথ্য যুক্ত করতে চাই, এবছর কিন্তু 1,34,000 মেট্রিক টন জমিতে জেলায় ধানের আবাদ হয়েছে এবং যা থেকে 8 লাখ মেট্রিক টন কিন্তু ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 3,13 লাখ টাকা, এমনটি কিন্তু কৃষি অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় অল্প কিছুক্ষণ পরেই কিন্তু এই আয়োজনটি শুরু হবে এবং সে অপেক্ষার প্রহর গুনছেন কৃষকরা এবং তাদের আগমনকে ঘিরে এটি আরো বেশি উৎসবমুখর হয়ে উঠবে। তো এ ছিল আমার কাছে বলাতে যে ধান কাটা এবং নবান্ন উৎসব চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ন্যান্সি। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ছোটন সাহা। আধুনিক যন্ত্রপাতির যুগেও কৃষিকাজে মহিষের গাড়িকে ধরে রেখেছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নন্দলালপুরের কৃষক এনামুল হক। পারিবারিক ঐতিহ্য হিসেবে এখনও তিনি মহিষের হাল ও গাড়ি ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে চালিয়ে যাচ্ছেন সব ধরনের কৃষিকাজ। এতে ব্যয় কমায়, ফসল উৎপাদনে লাভবান হচ্ছেন তিনি। সহকর্মী মোহাম্মদ হারুনুর রশিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শামীম হোসেন। আধুনিকতার ছোঁয়ায় ও কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের গাড়ি।
তবে ব্যতিক্রম দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নন্দলালপুরের কৃষক এনামুল হক। বাপদাদার সময় থেকে চলে আসা মহিষের গাড়ি ব্যবহার করে কৃষিকাজ করার রেওয়াজ চালু রেখেছেন এই যুগেও। মহিষের গাড়ি ব্যবহার করে জমি চাষ, ধান কাটা, বহন সহ সব কৃষিকাজ সেরে ফেলেন এনামুল। আধুনিক পাওয়ার টিলার দিয়ে জমি থেকে ধান তুলতে যেখানে খরচ হতো প্রায় 1000 টাকা, সেখানে নিজের মহিষই তার কাজের সঙ্গী। পাশাপাশি অন্যের জমিতে মই দেয়া ও পরিবহন কাজে ভাড়ায় খাটিয়েও আসে বাড়তি আয়। 20 বছর ধরে দেখতেছি ওই মোষের গাড়ি উনি ব্যবহার করেন। ওই মোষের গাড়িতেই মানে যতে 8 বিঘা মাটি আবাদ করে, সবগুলা ধান উঠায় গোবর মাটি হয় ওই মোষের গাড়িতে। আজও ওই গাড়ি এখন বর্তমান আছে। আমি যখন থেকে আসছি এখানে তখন থেকে দেখতেছি মোষের গাড়ি আছে। গাড়ি নিজস্ব ওই জমিতে মানে চাষ করে, নিজস্ব ধান ঢালাই করে, তারপরে সার ঢালাই করে। এই গ্রামে বর্তমানে এখন একটাই গরু গাড়ি। মহিষের গাড়ি পরিবারের ঐতিহ্য জানিয়ে এনামুল বলেন, এই পুরনো পদ্ধতি তাকে বেশি স্বাচ্ছন্দ্য দেয়, লাভও বেশি হয়। আমার 10-12 বিঘা জমি, 10-12 বিঘা জমিতে আমি ধান তুলি। ধান তুলে আমার দেখা যায় আমার বাইরে কোনো টাকা দিতে হয় না। আমার মোষ গাড়িতেই টাকা, ধান আমার উঠে গেল, মোষের গাড়িতে আমার টাকা উঠে গেল। আমার মোষ 1 বছর বা 1.5 বছর আমি মোষ পুষলাম, মোষ পুষে মোষ বিক্রি করলাম, বাচ্চা কিনে আনি, ছোট বাচ্চা কিনে আনি পিতৃ পালন করে 1-1.5 বছর দেখা গেল আমার মোষ 1.5 লাখ দিয়ে কিনলাম, এই মোষ আমার 4 লাখ বিক্রি হলো। আবার আমি ছোট মোষ কিনলাম, ছোট মোষ কিনে কিছু টাকা বার হাতে আমার সংসার থেকে লেগে গেল। আধুনিক যন্ত্রের ভিড়েও একটি পরিবারের ঐতিহ্য টিকিয়ে রেখে কৃষিকাজে সফল হচ্ছেন এনামুল হক। তার হাত ধরে ফিরে আসছে গ্রামীণ কৃষির পুরনো ঐতিহ্য, এমনটাই বলছেন স্থানীয়রা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ কৃষি সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।